হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস পাথ। এই চ্যানেলে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিও পোস্ট করব, যেটা দেখে আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল সাকসেস পাথকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যেটাতে আমি পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 1 আমি একটু আলোচনা করব ডিটেলে। তোমাদের একটু ভালো করে একটু বোঝানোর চেষ্টা করছি। তো প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। দেখতেই পাচ্ছ, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতের সংবিধান তৈরির যে ইতিহাস সেইটাকে নিয়েই এই চ্যাপ্টারটা। তো আমি বলি যে ভারতের যে কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা আইডিয়াটা দিয়েছিলেন এম.এন. রয় 1934-এ, 1934 উনি আইডিয়াটা দিয়েছিলেন ইন্ডিয়ান কনস্টিটিউশন, সংবিধান গঠনের। তো এরপর হয় কি যে উনি আইডিয়াটা দেন এবং 1935 সালে জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস প্রথম অফিসিয়ালি কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠনের দাবি তোলেন। সেই দাবি থেকে 1938 সালে জওহরলাল নেহেরু এই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দাবি তোলেন যে স্বাধীন ভারতের কনস্টিটিউশন গঠন করতে হবে। ব্রিটিশ সরকারের কাছে তিনি দাবি তোলেন, কিন্তু এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা তিনি এমনই তৈরি করতে চেয়েছিলেন যেটা হচ্ছে ব্রিটিশ সরকারের সমস্ত হস্তক্ষেপ থেকে সেটা মুক্ত থাকবে। তা স্বাধীন একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হবে ভারতের সংবিধান। তো নেহেরুর এই দাবিটা ব্রিটিশ সরকার মেনে নেন। কার মাধ্যমে? না, 1940 সালে আগস্ট অফারের মাধ্যমে। আগস্ট অফার বা আগস্ট প্রস্তাবের মধ্য দিয়ে 1940 সালে আগস্ট অফার বা আগস্ট প্রস্তাবের মধ্য দিয়ে ব্রিটিশ সরকার নেহেরুর এই দাবিটা মেনে নেন। এবার 1942 সালে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারতের সংবিধান তৈরির খসড়া নিয়ে ভারতে আসেন। 1942 সালে ক্রিপস ভারতে এসেছিলেন ভারতের সংবিধান গঠনের খসড়া নিয়ে, যেটাকে আমরা বলে থাকি ক্রিপস মিশন। কিন্তু এই ক্রিপস মিশনকে কিন্তু মুসলিম লীগ প্রত্যাখ্যান করে, কারণ মুসলিম লীগ চেয়েছিল যে দুটি পৃথক রাষ্ট্রের জন্য দুটো পৃথক অ্যাসেম্বলি গঠিত হোক। তারা কখনোই চায়নি যে স্বাধীন ভারতের একটা কনস্টিটিউশন স্বতন্ত্র গঠিত হোক, এটা ওরা চায়নি। ওদের দাবিটা ছিল যে দুটো পৃথক রাষ্ট্রের জন্য তাদের নিজস্ব পৃথক অ্যাসেম্বলি গঠিত হোক। তার ফলে ক্রিপস মিশনটাকে তারা প্রত্যাখ্যান করে। এরপর কি হলো না, 1946-এ ভারতে এলো ক্যাবিনেট মিশন। 1946-এ এলো ক্যাবিনেট মিশন। এই ক্যাবিনেট মিশনটা কিন্তু ওই আলাদা আলাদা অ্যাসেম্বলি যে তৈরি করার দাবিটা কিন্তু তারা মানেনি। কিন্তু তা সত্ত্বেও তারা আলাদা মুসলিম লীগদের জন্য আলাদা কিছু স্কিম নিয়ে এসেছিল, যাতে মুসলিম লীগ মোটামুটিভাবে সন্তুষ্ট হয়েছিল। এই মুসলিম লীগের সন্তুষ্টির পরে কি হলো না, নভেম্বর 1946-এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠিত হলো। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা গঠিত হলো ক্যাবিনেট মিশনের মধ্য দিয়ে। এরপর হলো, এটা তো 1946-এ এটা ফর্মড হলো, কিন্তু ভারতে এটা অ্যাডপ্টেড হয়েছিল বা গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949-এ। 26শে নভেম্বর 1949-এ এই কনস্টিটিউশনটা গৃহীত হয় এবং কার্যকরী হয়
26শে জানুয়ারি 1950-এ। এই 26 জানুয়ারিটাকে আমরা এই জন্য আমরা এটাকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। তা ইন্ডিয়ান কনস্টিটিউশন এই দিন থেকে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950। তো এই যে সালগুলো আছে এই কোশ্চেনটাই কবে অ্যাডপ্টেড হয়েছিল, ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে বারবার এই প্রশ্নটা এসে থাকে। তো এই সালগুলো তোমরা খুব ভালো করে মনে রেখো, 26শে নভেম্বর 1949 এবং কার্যকরী যে হয়েছিল 26শে জানুয়ারি 1950। এই প্রশ্নটাও বারবার দিয়ে থাকে। আর এইখানে যে সালগুলো আছে এগুলোর মধ্যে আগস্ট প্রস্তাব কবে হয়েছিল 1940, বা ক্রিপস মিশন ভারতে কবে ছিল 1942, বা ক্যাবিনেট মিশন ভারতে কবে ছিল 1946। এই সালগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মাথায় রেখো। আচ্ছা, ভারতের সংবিধানের ইতিহাসে এই জিনিসগুলো জেনে রাখা দরকার। আমি একটু বলে দিই যে ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। ভারতের সংবিধানের জনক বলা হয়। বি.আর. আম্বেদকর কিন্তু ড্রাফটিং কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। এই ড্রাফটিং কমিটিটা তৈরি হয়েছিল 29শে আগস্ট 1947-এ। ড্রাফটিং কমিটিটা এই যে ভারতবর্ষের সংবিধান তৈরির জন্য অনেকগুলো কমিটি গঠিত হয়েছিল। তো তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কমিটি ছিল ড্রাফটিং কমিটি, বা যেটাকে আমরা বলি খসড়া কমিটি। এই কমিটিটাই কিন্তু ভারতের সংবিধানের খসড়াটি ড্রাফটিং কমিটি দ্বারাই তৈরি হয়েছিল। তাই জন্য এই ড্রাফটিং কমিটি হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কমিটি ভারতের সংবিধান তৈরির পেছনে। তো এই গোটা খসড়াটা তৈরি করতে 6 মাসের একটু কম সময় লেগেছিল। তো প্রথম রিডিং ওটার হয় বি.আর. আম্বেদকরের দ্বারা, যে 4 নভেম্বর 1948-এ। এটার প্রথম রিডিংটা করেছিলেন বি.আর. আম্বেদকর। উনি যেহেতু চেয়ারম্যান ছিলেন খসড়া কমিটি ড্রাফটিং কমিটির, তাহলে প্রথম রিডিংটা উনি করেছিলেন 4 নভেম্বর 1948-এ। এবং তারপর সেকেন্ড রিডিং হয় এবং থার্ড রিডিং হয়। এই 3টে রিডিংয়ের পর ফাইনাল ড্রাফট কনস্টিটিউশন যেটা পাস হয়েছিল সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949-এ। আর ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর যতগুলো দেশের লিখিত কনস্টিটিউশন আছে তার মধ্যে সবথেকে লেন্দিয়েস্ট কনস্টিটিউশন হচ্ছে ভারতের কনস্টিটিউশন, লেন্দিয়েস্ট রিটিন কনস্টিটিউশন। এবার বলি যে ভারতবর্ষে যখন কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল তখন এবং বর্তমানে যতগুলো প্রিয়াম্বেল বা প্রস্তাবনা, আর্টিকেল বা শিডিউল আছে তার সংখ্যাগুলো মাঝে মধ্যেই পরীক্ষায় এসে থাকে। তো ভারতবর্ষে যখন অরিজিনাল কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল তখন তাতে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা ছিল একটা, আর্টিকেল ছিল 395টা, যেটা 22টা পার্টে বিভক্ত ছিল। এই 395টা আর্টিকেল 22টা পার্টে বিভক্ত ছিল। আর হচ্ছে শিডিউল বা তফসিল ছিল হচ্ছে 8টা। কিন্তু বর্তমানে বিভিন্ন রকম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এখন এর সংখ্যাগুলো আস্তে আস্তে বেড়ে গেছে, কিন্তু প্রিয়াম্বেল আছে একটাই। আর আর্টিকেল ধারা এখন 395 থেকে বেড়ে হয়েছে 465, যেটা 25টা পার্টে বিভক্ত। আগে ছিল 22টা পার্টে বিভক্ত, এখন হয়েছে 25টা পার্টে বিভক্ত। এবং শিডিউল বা তফসিল আগে ছিল 8টা এবং এখন হয়েছে 12টা, নানান রকম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। তো আমি পরবর্তী ভিডিওতে ডিফারেন্ট যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পরপর যে হয়েছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে দেবো। এবারে আমি কিছুক্ষণ আগেই বললাম যে ভারতবর্ষের যে কনস্টিটিউশন সেটা হচ্ছে লেন্দিয়েস্ট রিটিন কনস্টিটিউশন। তো এই কনস্টিটিউশনটা মানে লিখিত কনস্টিটিউশনের মধ্যে সবথেকে লেন্দিয়েস্ট হওয়ার পেছনে অনেকগুলি কারণ আছে, তার মধ্যে আমি কয়েকটা বলি। প্রথম কারণটাই হচ্ছে যে এই বৈচিত্র্যময় ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিভিন্ন একসাথে একই দেশে বসবাস করে। তাদের কালচার, তাদের ভাষা, তাদের আচার আচরণ সবটাই ডিফারেন্ট। তো এই জন্য একটা কনস্টিটিউশনটা দীর্ঘ হয়েছে। সেকেন্ড নম্বর কারণটা হচ্ছে যে ভারতবর্ষের যে কনস্টিটিউশনটা সেটা হচ্ছে অনেকটা অংশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে যেটা পাস হয়েছিল সেইখান থেকে অনেকটা অংশ নেওয়া হয়েছে এই কনস্টিটিউশনে। তো এই 1935 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটা ছিল সেটা অনেক বড়, অনেক বড়, সেইখান থেকে কিছুটা নেওয়া হয়েছে বলে এইখানটা কনস্টিটিউশনটা বড় হয়েছে। আর থার্ড নম্বর কারণটা হচ্ছে যে ভারতবর্ষে একটাই হচ্ছে সিঙ্গেল কনস্টিটিউশন, যেটা হচ্ছে গোটা দেশের কনস্টিটিউশন এবং
মানে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে ওই একটাই কনস্টিটিউশন, যেহেতু ভারতবর্ষে একটা সিঙ্গেল কনস্টিটিউশন জম্মু কাশ্মীরকে ছাড়া, তাই জন্যই এর কনস্টিটিউশনের লেন্থটা অনেক বড়। এবার আমি বলি, আলোচনা করি যে ভারতবর্ষের যে কনস্টিটিউশন আছে তার তিনটে মেন পার্ট আছে। একটা হচ্ছে কি স্ট্রাকচারাল পার্ট বা গঠনমূলক অংশ, আরেকটা হচ্ছে ফিলোসফিক্যাল পার্ট, আরেকটা হচ্ছে পলিটিক্যাল পার্ট। স্ট্রাকচারাল পার্টটা আমি বললামই একটু আগেই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে অনেকটাই নেওয়া হয়েছে, তার জন্যই এতটা লেন্দি। তো এই স্ট্রাকচারাল পার্টটা নেওয়া হয়েছে 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। এরপর যেটা আছে ফিলোসফিক্যাল পার্ট, যার মধ্যে পড়ে ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেগুলো আমি পরবর্তীকালে আলোচনা করে দেবো পরবর্তী ভিডিওতে। তো এই দুটো অংশ নেওয়া হয়েছে, যে ফান্ডামেন্টাল রাইট নেওয়া হয়েছে আমেরিকা থেকে এবং ডিপিএসপিটা নেওয়া হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে, কারণ এখানে দেখো রেসপেক্টিভলি লেখা আছে, মানে ফান্ডামেন্টাল রাইট আমেরিকা এবং ডিপিএসপিটা আইরিশ কনস্টিটিউশন। আর থার্ড পার্ট যেটা আছে পলিটিক্যাল পার্ট, সেইটা কিন্তু নেওয়া হয়েছে। পলিটিক্যাল পার্টের মধ্যে কি কি আছে না, ক্যাবিনেট গভর্নমেন্ট মানে ভারতের মন্ত্রিসভা, যার মধ্যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিভিন্ন মন্ত্রী থাকবেন তাদের, এবং রিলেশন বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার। এক্সিকিউটিভ মানে হচ্ছে সরকারি আধিকারিক, এবং লেজিসলেচার মানে আইনসভা, মানে সরকারি আধিকারিকদের সাথে কেন্দ্রীয় আইনসভার যে পারস্পরিক সম্পর্ক, এইটা হচ্ছে ভারতের কনস্টিটিউশনের পলিটিক্যাল পার্ট। এই পার্টটা নেওয়া হয়েছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। এরপরে আমি এটা করে দিচ্ছি যে ডিফারেন্ট কোন কোন দেশ থেকে কী কী মানে কী কী ভারতের কনস্টিটিউশনে কোন কোন জিনিসগুলো কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে, আমি সেটা আলোচনা করাচ্ছি। এবার আমি আলোচনা করছি যে কোন কোন দেশের কনস্টিটিউশন থেকে ভারতবর্ষে কনস্টিটিউশনটা গঠিত হয়েছিল। প্রথম আমি যে দুটো দেশের আলোচনা করছি এখানে, একটা হচ্ছে ইউকে মানে ব্রিটিশ সংবিধান, ইউনাইটেড কিংডম ব্রিটিশ সংবিধান, আর ইউএস বা আমেরিকান সংবিধান থেকে। তো ব্রিটিশ সংবিধান থেকে যে যে জিনিসগুলো নেওয়া হয়েছিল আমি এখানে পরপর লিখে রেখেছি, আমি একবারটি বলে দিচ্ছি মুখে। প্রথম নেওয়া হয়েছিল নমিনাল হেড রাষ্ট্রপতি, যেমন ব্রিটিশ আছে কুইন ব্রিটেনে, সেরকম হচ্ছে এখানে নমিনাল হেড হচ্ছে রাষ্ট্রপতি। সেকেন্ড হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। থার্ড হচ্ছে কি পোস্ট অফ পিএম বা প্রধানমন্ত্রীর যে পদ সেইটা। চার হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। পাঁচ হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ভারতবর্ষে, লোকসভা রাজ্যসভা। ছয় হচ্ছে কি নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা বেশি শক্তিশালী। সাত হচ্ছে কি স্পিকার অফ লোকসভা বা লোকসভার অধ্যক্ষ যাকে বলা হয়। আর আট হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব। এই যে পার্টগুলো, এই যে পোর্শনটা, এই জিনিসগুলো নেওয়া হয়েছিল ব্রিটিশ সংবিধান থেকে। এরপরে আমি বলি যেগুলো আমেরিকান সংবিধান থেকে নেওয়া হয়েছে সেগুলো। প্রথম হয়েছে লিখিত সংবিধান, এই যে রিটেন কনস্টিটিউশন ভারতের, এই কিন্তু ধারণাটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। সেকেন্ড নম্বর হচ্ছে কি এক্সিকিউটিভ হেড প্রেসিডেন্ট, ইউকে থেকে যেটা নেওয়া হয়েছে সেখানে হচ্ছে প্রেসিডেন্টকে নেওয়া হয়েছে নমিনাল হেড হিসাবে, আর ইউএস থেকে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ হেড হিসেবে, আর তিনি হচ্ছেন সুপ্রিম কমান্ডার বা প্রধান আদেশদাতা। তিনটে যে ভারতের শক্তি আছে সেই শক্তির প্রধান আদেশদাতা। থার্ড হচ্ছে কি ভাইস প্রেসিডেন্ট, যিনি হচ্ছেন চেয়ারম্যান অফ রাজ্যসভা। এটা এইখান থেকেই নেওয়া হয়েছে, আমেরিকার সংবিধান থেকে এই ধারণা নেওয়া হয়েছে। চতুর্থ হচ্ছে এফআর বা ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। পাঁচ হচ্ছে কি সুপ্রিম কোর্ট। ছয় হচ্ছে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা, এবং সাত হচ্ছে কি রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস। এই যে অংশটা, এইগুলো হচ্ছে আমেরিকান সংবিধান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে সেখান থেকে নেওয়া হয়েছে অফিস অফ গভর্নর। দুই নেওয়া হয়েছে জুডিশিয়ারি সিস্টেমটা। তিন হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। চার হচ্ছে ইমার্জেন্সি প্রভিশন। আর পাঁচ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস বা শাসন পদ্ধতির ডিটেলসটা। এই পোর্শনগুলো নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। আচ্ছা, এরপর নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস। আর দুই হচ্ছে 5 ইয়ার প্ল্যানিং। এগুলো ডিটেলস আলাদা চ্যাপ্টারে আমি পড়িয়ে দেবো, এগুলো আলাদা আলাদা চ্যাপ্টার আছে।
আর অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। সাধারণত যেসব বিষয় নিয়ে যেসব বিষয়ে কেন্দ্র এবং রাজ্য দুজনেই হস্তক্ষেপ করেন, তা সেগুলোকে আমরা বলি কনকারেন্ট লিস্ট। যেমন হচ্ছে এডুকেশন থাকে তার মধ্যে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি ফ্রিডম অফ ট্রেড বা ব্যবসা করার স্বাধীনতা। আর 3 নম্বর হচ্ছে জয়েন্ট সিটিং অফ বোথ হাউস, জয়েন্ট সিটিং বা যুগ্ম অধিবেশন পার্লামেন্টের দুটো হাউসে। তো এই জয়েন্ট সিটিংটা ডাকতে পারে রাষ্ট্রপতি। আর এখানে হচ্ছে আইরিশ কনস্টিটিউশন থেকে যেটা নেওয়া হয়েছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। 2 হচ্ছে রাজ্যসভায় মনোনীত প্রার্থী 12 জন, যেটা রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। এনারা বিভিন্ন শিক্ষাক্ষেত্র বা সাহিত্য ক্ষেত্রে বা ক্রীড়া জগতে বা সিনেমা জগৎ থেকে যে কোনো গুণী মানুষ হতে পারেন। যেমন সচিন টেন্ডুলকার ক্রীড়াক্ষেত্র থেকে রাজ্যসভার মনোনীত প্রার্থী প্রেসিডেন্টের দ্বারা। আর 3 হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। এই 3টে জিনিস আমরা আইরিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি। জাপান থেকে যেটা নেওয়া হয়েছে, একটাই জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট যে আইন দ্বারা কাজ করবে তার আইডিয়াটা, সেই আইডিয়াটা নেওয়া হয়েছে জাপান থেকে। কানাডা থেকে 3টে জিনিস নেওয়া হয়েছে, একটা স্ট্রং সেন্টার মানে কেন্দ্রটা একটা শক্তিশালী কেন্দ্র, 2 হচ্ছে রাজ্যপালের নিযুক্তিকরণ, আর 3 হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ক্ষমতার বন্টন। এই 3টে আইডিয়া কানাডা থেকে নেওয়া হয়েছে। সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে 2টো জিনিস, একটা হচ্ছে সংবিধানের সংশোধন পদ্ধতি বা অ্যামেন্ডমেন্ট যে প্রসিডিওর সেইটা, আর 2 হচ্ছে রাজ্যসভার সদস্য নির্বাচন পদ্ধতি। তো এই গেল আমার ডিটেলসটা যে কোন দেশ থেকে কোন কোন জিনিস নেওয়া হয়েছে। আর লাস্টে যেটা হিস্ট্রির মধ্যে আসে কনস্টিটিউশনের মধ্যে, তো নেচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানটা হচ্ছে কোয়াসি ফেডারাল নেচার। একটা হচ্ছে ইউনিটারি গভর্নমেন্ট আছে। কোয়াসি ফেডারাল নেচার মানে 2 ধরনের, এক হচ্ছে যে এটার মধ্যে ইউনিটারি গভর্নমেন্টও আছে, একটা তার মধ্যে ফেডারেল গভর্নমেন্টও আছে। ইউনিটারি গভর্নমেন্ট বা একক গভর্নমেন্ট সেটা হচ্ছে যখন ইমার্জেন্সি থাকে, ন্যাশনাল ইমার্জেন্সি বা স্টেট ইমার্জেন্সি বা ফিনান্সিয়াল ইমার্জেন্সিতে, তখন সেন্টারের হাতে কেন্দ্রের হাতে সমস্ত ক্ষমতা থাকে এবং সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীদের হাতে কোনো ক্ষমতা থাকে না। তাই সেক্ষেত্রে ইউনিটারি গভর্নমেন্ট কাজ করে, সেন্ট্রাল গভর্নমেন্ট। আর দ্বিতীয় ক্ষেত্রে নর্মাল টাইমে ফেডারেল গভর্নমেন্ট থাকে, যে কেন্দ্রে একজন প্রধানমন্ত্রী থাকে এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজের নিজের মতো রাজ্য শাসনকার্য পরিচালনা করে। তো এই হয়ে গেল কোয়াসি ফেডারাল নেচার। এবার কোয়াসি ফেডারাল, এখানে এবার আমি একটু ডিটেলস বলে দিয়েছি যে একটা কনস্টিটিউশনের ফেডারেল নেচার আর ইউনিটারি নেচারের মধ্যে কী কী পড়ে। ফেডারেল নেচার মানে 2 ধরনের নেচার। এটা হচ্ছে কি ডবল সিট অফ গভর্নমেন্ট, একটা সেন্ট্রাল একটা স্টেট, ডবল সিট অফ গভর্নমেন্ট। 2 হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। আর 3 হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এইটা হচ্ছে ভারতের কনস্টিটিউশনের ফেডারাল নেচার। আর যেটি ইউনিটারি নেচার বা একক নেচার যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, একক নাগরিকত্ব। 2 হচ্ছে সিঙ্গেল কনস্টিটিউশন, ভারতবর্ষের একটাই সংবিধান। 3 হচ্ছে সিঙ্গেল সুপ্রিম কোর্ট, গোটা ভারতবর্ষের একটাই সুপ্রিম কোর্ট। আর 4 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর্স। তো এই হয়ে গেল ভারতের কনস্টিটিউশনের নেচার। তো আজকে যে ভিডিওটা আমি আলোচনা করলাম এটা পুরোটাই হচ্ছে ভারতের কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এইটুকু পড়লেই মোটামুটি বিসিএস বলুন বা আদার কোনো পরীক্ষায় বলো, মোটামুটি কোশ্চেন এর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। এই চ্যাপ্টারটা থেকে এর থেকে বেশি আর কিছু কোশ্চেন এখনও পর্যন্ত দেখিনি। হ্যাঁ, তো আজকের মতো এইটুকুই। পরবর্তী আমি ভিডিওটাতে পলিটিক্যাল সায়েন্সের নেক্সট চ্যাপ্টারটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। থ্যাংক ইউ।